শীতের মরশুম পড়ে গেছে আর মরশুমের শীতলতম দিন, এবং এই রকম শীতের মরশুমে বাঙালির মনটা কিন্তু একটু পিকনিক পিকনিক করে। কিন্তু আজকে এই শীতল দিনে শনিবারে যে ভূতের কাহিনী আপনাদের শোনাতে আসছি, মানে সত্যি ভূতের কাহিনী, সেই কাহিনীটা কিন্তু একটা পিকনিক স্পটকে ঘিরে। মঙ্গলগঞ্জ নামটা একটু অচেনা লাগছে, একটু জায়গায় যাওয়ার যে রাস্তা সেটাটা বলে দিই। শিয়ালদা থেকে মেন লাইনে করে আপনাদের পৌঁছতে হবে চাকদা স্টেশনে, তারপরে সেখান থেকে নাটাবেরিয়া বাজারে যেতে হবে বাসে করে, সেখান থেকে অটো বা টোটো নিয়েই আপনারা পৌঁছে যাবেন মঙ্গলগঞ্জ। তো মঙ্গলগঞ্জে কোথায় যাবে, যে জায়গায় যাবেন বা যেই জায়গাটা পিকনিক স্পট হিসাবে বেশ সদ্য জনপ্রিয়তা লাভ করেছে, সেটা হলো কাটা সাহেবের নীলকুঠির এলাকা। কিন্তু কাটা সাহেবের নীলকুঠি এলাকা যতই পিকনিক স্পট হোক, রাতের বেলা ওই যে নীলকুঠি, তার ভেতর থেকে ভেসে আসে অশরীরী হাড়হিম করা চিৎকার, আর শোনা যায় কিছু মানুষের ফিসফিসানি। কিন্তু কেন কেন এর সাথে জড়িয়ে আছে ভৌতিক ইতিহাস? আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে, আর এলাকাবাসীদের সঙ্গে কথাবার্তা বলে আমরা যা জানতে পেরেছি এই বাড়ির ইতিহাস নিয়ে, সেটাই আজকে আপনাদের সামনে উপস্থিত করবার জন্য আমি খবরিলাল বিবেক চলে এসেছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক মঙ্গলগঞ্জের কাটা সাহেবের নীলকুঠির ভৌতিক ইতিহাসের কথা। সালটা 1803, আর বাংলাতে তখন ব্রিটিশ শাসনের সুরবাদ হয়ে গিয়েছে। এরকম সময় মঙ্গলগঞ্জ এলাকার তৎকালীন জমিদার, যার নামে এই এলাকার নাম মঙ্গলগঞ্জ অর্থাৎ মঙ্গলচন্দ্র আইচ, এই নীল সাহেবের বর্তমান যে কুঠি অর্থাৎ বর্তমান যে ভগ্নপ্রায় অট্টালিকা, সেই ভগ্নপ্রায় অট্টালিকাটাকে তৈরি করেছিলেন ব্যবসা করবার জন্য। ব্যবসায়িক বিভিন্ন কাজকর্ম সেখানে হবে, আর জমিদার মানুষ, ফলে জমিদারি সামলাবারও একটা ব্যাপার আছে। ফলে সেই সময় নির্মাণ হয়েছিল এই সুবিশাল অট্টালিকা। পরবর্তীকালে তার ছেলে লক্ষণচন্দ্র আইচ, সেই লক্ষণচন্দ্র আইচ বিদেশে গেল, আরও বড় ভালো যে ইংল্যান্ডে গেল পড়াশোনা করবার জন্য। ফেরত এলো একদল বিদেশি বন্ধু বান্ধবদের নিয়ে। সেই সময় বাংলায় নীল চাষের একটা ভালো হাওয়া শুরু হয়েছে। বিভিন্ন নীলকর সাহেবরা আসছেন, তারা বিভিন্ন জায়গাতে নীল চাষ শুরু করবার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, তাহলে আঙুল ব্যাকা করতেও তাদের খুব একটা হাত কাঁপছে না। তো এরকমই লক্ষণচন্দ্রের যে বিদেশি বন্ধুরা বা সাহেব শুভ বন্ধুরা, তারা তাকে বুদ্ধি দিল যে জমিদারি এলাকা জুড়ে নীল চাষ শুরু করতে। পয়সা অঢেল, কাঁচা টাকার আমদানি। লোভ ছাড়তে পারলেন না লক্ষণচন্দ্র। বিভিন্ন যারা এলাকার চাষিরা রয়েছেন, তাদেরকে ডেকে মগজ ধোলাই শুরু হলো নীল চাষ শুরু করবার জন্য। কিন্তু নীল চাষিরা কিছুদিনের মধ্যেই বুঝতে পারলেন যে জমিতে নীল চাষ করলে পরে জমিতে আর অন্য কিছু চাষ করা যাচ্ছে না, চাষে খুব বিস্তর ক্ষতি হচ্ছে, কিন্তু সেই তুলনায় লাভের পরিমাণটা একেবারেই অল্প। ফলে তারা বেঁকে বসলেন, এবং সেই সময় ওই যে লক্ষণচন্দ্র রায়ের বন্ধু বান্ধব, লক্ষণচন্দ্র আইচের বন্ধু বান্ধব, তারা কিন্তু এই যে বর্তমান নীলকুঠির যে ভগ্নপ্রায় প্রাসাদ, সেটাকে তখন তারা নীলকুঠি হিসাবে ব্যবহার করা শুরু করল।
বিভিন্ন চাষিদের সেখানে ধরে নিয়ে আসা হলো, যারা চাষ করতে চাইছে না তাদের উপরে চলতো অকথ্য অত্যাচার। এমনকি এমনও শোনা যায় যে ভয় দেখাবার জন্য, জোর করে রাজি করাবার জন্য চাষি বাড়ির বউ মেয়েদেরও এখানে তুলে নিয়ে আসা হতো। চলতো তাদের উপরে অত্যাচার। এমনকি এই বাড়ির নিচে নাকি একটা গুম ঘর আছে, এমনটাও শোনা যায়, যেখানে বহু মানুষের প্রাণ একেবারে চুপি সারে শেষ হয়ে গিয়েছে। তো এমনই এক সময় একদল চাষিকে কোনো এক তাদেরই সাহেব বন্ধু, অর্থাৎ লক্ষণচন্দ্র আইচের এক সাহেব বন্ধু ধরে নিয়ে এসেছিল, তারা চাষ করতে চাইছিল না বলে। কিন্তু এবার সেই সাহেবের প্ল্যানিংটা ছিল একটু আলাদা। যদি এই চাষিরা রাজি না হয় তাহলে তাদেরকে একেবারে প্রাণে নিকেশ করে দেওয়ার প্ল্যান ছিল তার। কিন্তু এক বুদ্ধিমান চাষি সেই গল্পটা বুঝে গেল। সে তখন পাল্টা ফোন দিয়ে আটল। বাকি যারা চাষিরা ছিল তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সে বলল তার মনের গোপন ফোন দিয়ে। উপরে উপরে তারা ভাব দেখালো যে হ্যাঁ, তারা চাষে রাজি আছে। এমনকি যদি গ্রামের মেয়ে বউদের উপরে অত্যাচার বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু সাহেব সুবোধের সাথে যে একেবারে সব কিছুতে কোঅপারেট করতেও খুব একটা তাদের অসুবিধা নেই, এমন একটা ভাব দেখালো। যেই কথাবার্তা চলছে, সাহেবের মন গলছে, সাহেবের মেজাজ মর্জি পাল্টে যাচ্ছে, তখনই অতর্কিতে সেই চাষি আক্রমণ করলো সাহেবকে, করল তার শিরচ্ছেদ। এবং সেই থেকে এই নীলকুঠির নাম হয়ে গেল কাটা সাহেবের নীলকুঠি। এবং যেটা শোনা যায় যে এখনো নিশুতি রাতে সেই সাহেবের অতৃপ্ত আত্মার আর্তনাদ ভেসে আসে ওই নীলকুঠির ভগ্ন প্রায় প্রাসাদ থেকে। দেওয়ালের গায়ে যেন কতগুলি অস্পষ্ট আবছায়া ঘুরে বেড়ায়। কখনো কখনো শোনা যায় শিয়ালের, কুকুরের আর্তনাদ। সে আর্তনাদ যেন কোনো এক অদৃশ্য অশরীরীকে দেখে ভয় পেয়ে গলা থেকে বেরিয়ে আসা। এমনকি কিছু মানুষের সমবেত ফিসফিসানিও শোনা যায়। অনেকে অবশ্য বলেন যে এই গলার স্বর সেই হতভাগ্য মানুষগুলো যাদের জীবন শেষ হয়ে গিয়েছে নীলকুঠির কোনো এক অজানা গুপ্ত জায়গায় থাকা গুম ঘরে। কিন্তু সেই যাই হোক না কেন, এই যে নীলকুঠি এলাকা, সেই নীলকুঠি এলাকার পরিবেশ অত্যন্ত মনোরম এবং সবুজে ঘেরা, যে কারণে এখন পিকনিক স্পট হিসাবে এই জায়গা বেশ খ্যাতি লাভ করেছে। মঙ্গলগঞ্জের কাটা সাহেবের নীলকুঠি এখন পর্যটন প্রেমীদের মাস্ট ভিজিটেড ডেস্টিনেশনে পরিণত হয়েছে। কিন্তু তবুও অনেকের জবানিতে শোনা যায় যে রাত্রেবেলায় কিন্তু এখনো শুনতে পাওয়া যায় সেই অদৃশ্য অশরীরী সাহেবের করুণ আর্তনাদ। তাহলে এরপর যদি আপনি মঙ্গলগঞ্জে পিকনিক করতে যান, বিশেষ করে এই শীতের রাতে, কান খাড়া করে শুনতে ভুলবেন না। কে জানে, হয়তো আপনার কানে ধরা দেবে সেই অশরীরী আর্তনাদের তীক্ষ্ণ কণ্ঠস্বর। আর হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই ভুলে যাবেন না, এই যে গোটা কাহিনী, গোটা সত্য ঘটনাটা যা আমরা সেখানে গিয়ে শুনে আপনাদের কাছে এসে উপস্থাপন করলাম, এটাকে পুরোপুরি দেখতে ভুলবেন না। এবং আপনাদেরও যদি এরকম কোনো খবর যা বাস্তব তা শুনতে পান বা জানা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, এরকমই খবরের আড়ালে লুকিয়ে থাকা খবর এবং অনেক না জানা তথ্য জানবার জন্য আপনাদের চোখ থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়। কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।